শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। বনশ্রী ন্যাশনাল আইডল স্কুল কর্তৃক আয়োজিত BNIS হোম স্কুলিং কার্যক্রমে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফারহানা চৌধুরী, সহকারী শিক্ষক, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। 2021 শিক্ষাবর্ষে তোমাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি এবং তোমাদের সামনে আজকে আমি প্রথম যে ক্লাসটি শুরু করব সেটি হচ্ছে অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে এবং তোমাদের আজকের ক্লাসের সংখ্যা হচ্ছে 1। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা তোমাদের পাঠ্যপুস্তকের অর্থাৎ 2021 শিক্ষাবর্ষে তোমাদের হাতে যে পাঠ্যপুস্তকটি আছে সেই পাঠ্যপুস্তকের আওতাভুক্ত অধ্যায় 1-এর বাংলা ঔপনিবেশিক যুগ এবং বাংলার স্বাধীনতা সংগ্রামের পাঠ 1 নিয়ে আলোচনা করব। আলোচনাটি বোঝার সুবিধার্থে তোমরা অবশ্যই তোমাদের পাঠ্যপুস্তকটি সামনে নিয়ে বসো এবং তাহলে তোমাদের আলোচনাটি বুঝতে সুবিধা হবে। তাহলে চলো আমরা আমাদের আলোচনায় ফিরে যাই। প্রথমে আমরা জেনে নিব যে অধ্যায় 1-এ তোমাদের বিষয়বস্তুটা কি আছে, ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম। এখানে আমরা প্রথম যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ঔপনিবেশিক যুগ কি। আমরা সাধারণত জানি যে আমাদের দেশে অর্থাৎ বাংলাদেশে বা ভারতবর্ষে প্রথমে ইংরেজ শাসকরা ছিল যারা কিনা 200 বছর এই দেশটাকে শাসন করে গেছে। অর্থাৎ 1757 সালে নবাব সিরাজউদ্দৌলার পতনের পর ইংরেজরা এদেশে তাদের শাসন ব্যবস্থাটা শুরু করে আর ওই ব্যবস্থাটাকে বলা হচ্ছে ঔপনিবেশিক যুগ। তারপর আমরা একটু পাঠ্যপুস্তকের আওতাভুক্ত যেহেতু আছে সেখান থেকে আমরা একটু বিস্তারিত জেনে নিই। ঔপনিবেশিক শাসনের বৈশিষ্ট্য হচ্ছে দখলদার শক্তি চিরস্থায়ীভাবে শাসন প্রতিষ্ঠা করতে এই দেশে কিন্তু আসে না। তারা জানে একদিন এই শাসনের পাট উঠিয়ে তাদের ফিরে যেতে হবে নিজ দেশে। অর্থাৎ যে সকল দেশ অন্য দেশ যারা বসবাস করে তারা যখন কোনো দেশে তাদের শাসন প্রতিষ্ঠা করতে চায় তারা তখন এই জিনিসটা জেনে বুঝে এই দেশে শাসন করে যে তারা জানে কোনো না কোনোভাবে কোনো না কোনো একদিন তাদেরকে এই দেশ থেকে তাদের শাসনের পাটটি উঠিয়ে ফেলতে হবে এবং যার যার দেশে তাদের ফিরে যেতে হবে। আর এই দখলদার শক্তি যতদিন একটি দেশকে শাসন করবে ততদিন তারা এই দেশের ধন সম্পদ নিজেদের দেশে পাচার করতে থাকবে। তারপর যখন তাদের বিরুদ্ধে বা যখন তাদের শাসনের বিরুদ্ধে স্থানীয় মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠবে বা অন্য কোনো কারণে অন্য দেশ শাসন করা আর লাভজনক মনে হবে না, তখন কিন্তু তারা নিজ দেশে ফিরে যাবে। অর্থাৎ দেখো, এই যে ঔপনিবেশিক শাসনের যে বৈশিষ্ট্যটা, এটার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে তারা শুধুমাত্র যে দেশটা শাসন করবে সেই দেশ থেকে শুধুমাত্র ধন সম্পদ নিজেদের দেশে পাচার করার জন্য তারা একটি দেশ শাসন করবে এবং এই জিনিসটাই তারা বুঝে যাবে যে একটি দেশে তারা কখনোই স্থায়ীভাবে শাসন করতে পারবে না। কোনো না কোনোভাবে কোনো না কোনো সময় সেই দেশের জনগণ যখন বিক্ষুব্ধ হয়ে উঠবে, যখন তাদের শাসন ব্যবস্থার বিরুদ্ধ হয়ে উঠবে, তখন তাদেরকে নিজ দেশে ফিরে যেতে হবে। আর এইভাবে অন্য কোনো দেশের উপর দখলদারের আধিপত্যটাই হচ্ছে উপনিবেশ স্থাপন। আর এই উপনিবেশ প্রতিষ্ঠা করার শাসনটাকে বলা হচ্ছে ঔপনিবেশিক শাসন। তাহলে দেখো, উপনিবেশ মানে হচ্ছে একটা রাজ্য, অর্থাৎ এই রাজ্যে অন্য কোনো দেশ কর্তৃক অন্য কোনো শাসকরা এই উপনিবেশটাকে তারা স্থাপন করবে তাদের নিজেদের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য। আর যখন তারা তাদের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করে ফেলবে তখন সেই শাসন ব্যবস্থাটাকে বলা হচ্ছে ঔপনিবেশিক শাসন। শুরুতে আমি বলেছি যে আমাদের দেশে প্রায় 200 বছর এই দেশে ইংরেজ শাসকরা শাসন করেছিল, এটি তোমাদের পাঠ্যপুস্তকে আছে, এবং 1947 সাল পর্যন্ত ইংরেজরা এই দেশে শাসন করেছিল। সেহেতু সেই 200 বছরের শাসন ব্যবস্থাটাকে আমরা বলবো ঔপনিবেশিক শাসন। আর যেহেতু এই দেশে ইংরেজরা আসার আগেও বিভিন্ন দেশ কর্তৃক কিন্তু বাংলাদেশ বা ভারতবর্ষ কিন্তু শাসিত হয়েছে। তাদের মধ্যে ছিল আর্যরা, গুপ্ত সাম্রাজ্য ছিল, পাল রাজারা ছিল, সেন বংশরা ছিল, মুসলিম শাসক ছিল, মোগল শাসকরা ছিল। অর্থাৎ একের পর এক বিভিন্ন দেশ কর্তৃক কিন্তু এই দেশটি বা উপমহাদেশটি শাসিত হয়েছে। শেষ পর্যায়ে এসে ইংরেজরা এই দেশে স্থায়ীভাবে বসবাস স্থাপন করে এবং তাদের ওই স্থায়ীভাবে বসবাস স্থাপন করার যে শাসন ব্যবস্থাটা সেটাকে বলা হচ্ছে ঔপনিবেশিক শাসন। তোমার পাঠ্যপুস্তকে আরেকটি বিষয় আছে, সেটি হচ্ছে ইকলিম। অর্থাৎ ইকলিমটা কি? এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, জ্ঞানমূলকও আসতে পারে, অনুধাবনমূলকও আসতে পারে। সেক্ষেত্রে আমরা জেনে নিব ইকলিমটা কি। 1206 সালে বখতিয়ার খলজি অর্থাৎ ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজির মৃত্যুর পর থেকে 1338 সাল পর্যন্ত সমগ্র বাংলা জুড়ে মুসলিম শাসনের বিস্তার করতে থাকে। অর্থাৎ এই যে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি, ইনি ছিলেন একজন মুসলিম শাসনকর্তা। তার মৃত্যুর পর থেকে 1338 সাল পর্যন্ত কিন্তু পুরো বাংলা জুড়ে কিন্তু মুসলিম শাসন ব্যবস্থা ধীরে ধীরে বিস্তার লাভ করতে থাকে। আর এই সময়ের মধ্যে বাংলাকে কিন্তু 3টি অংশে বা
তিনটি প্রদেশে ভাগ করা হয়। আর এই তিনটি প্রদেশগুলোকে ফার্সি ভাষায় বলা হচ্ছে ইকলিম। তাহলে দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি ইকলিম কথাটার মানে হচ্ছে বিভাগ বা প্রদেশ। আর যখন সমগ্র বাংলাদেশে মুসলিম শাসকরা যখন তাদের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করে, তখন সমগ্র মুসলিম প্রদেশটাকে বা মুসলিম বাংলাটাকে এই মুসলিম শাসকরা তিনটি অংশে ভাগ করে। আর সেই বিভাগগুলোকে বা প্রদেশগুলোকে বলা হচ্ছে ইকলিম। আর এই ইকলিম বা প্রদেশগুলো বা বিভাগগুলো উত্তর বাংলার লখনৌতি, পশ্চিম বাংলার সাতগাঁও এবং পূর্ব বাংলায় সোনারগাঁও নামে পরিচিত ছিল। তাহলে দেখো এখানে আরেকটি বিষয় তোমরা ক্লিয়ার হয়ে যাও, এই যে আমরা বারবার বলছি তিনটি প্রদেশ বা বিভাগ, এই তিনটি প্রদেশ বা বিভাগ কোনগুলো, অর্থাৎ এই তিনটি প্রদেশ বা বিভাগ কোন প্রদেশ বা বিভাগে ইকলিম বলা হচ্ছে, সেগুলো হচ্ছে উত্তর বাংলার লখনৌতি, পশ্চিম বাংলার সাতগাঁও এবং পূর্ব বাংলার সোনারগাঁও। এই তিনটি হচ্ছে বিভাগ বা প্রদেশ। আর এই তিনটি বিভাগ বা প্রদেশকে কিন্তু বলা হচ্ছে ইকলিম। আমি বলেছিলাম যে বাংলায় বা ভারতবর্ষে যে ধীরে ধীরে ইংরেজ শাসনদের আমলেও যে যারা শাসন করে গিয়েছিল তারা হচ্ছে আর্য বংশ ছিল, গুপ্ত সাম্রাজ্য ছিল। তবে এই আর্য বংশটা কিন্তু তাদের কোনো শাসন খুব একটা বেশি বিস্তার লাভ করতে পারেনি বা শাসন ব্যবস্থাটা প্রতিষ্ঠা করতে পারেনি। আর পরবর্তীতে আর্যরা চলে যাওয়ার পর এসেছিল গুপ্ত সাম্রাজ্য, ঠিক আছে। আর এই গুপ্তদের পতনের পর সপ্তম শতকে উত্তর বাংলায় প্রথম একজন বাঙালি শাসক চলে আসে, তার নাম ছিল শশাঙ্ক। শশাঙ্ক কিন্তু খুব একটা বেশি দিন তার রাজ্যটা স্থাপন করতে পারেনি, রাজ্য ব্যবস্থাটা তার স্থায়ী ছিল না, দীর্ঘস্থায়ী ছিল না। তার মৃত্যুর পর অর্থাৎ শশাঙ্কের মৃত্যুর পর পুরো বাংলাতে কিন্তু একটা অরাজকতা সৃষ্টি হয়, অর্থাৎ বিশৃঙ্খলা সৃষ্টি হয়। আর সেই বিশৃঙ্খলার সময়টাকে বলা হচ্ছে মাৎসরায়। তারপরে গুপ্ত সাম্রাজ্য চলে যাওয়ার পর আসে পাল রাজাদের শাসন আমল। আর পাল রাজারা এই বাংলায় প্রায় 400 বছর কিন্তু শাসন করেছিল। পাল দেশ পতনের পর ধীরে ধীরে এই দেশে আবার 11 শতকের দিকে বিভিন্ন বিদেশিদের শাসন অবস্থা চলে আসে। তারপর আসে সেন শাসন। সেনরা সাধারণত আসে তোমার দক্ষিণ ভারতের কন্টাক্ট থেকে তারা আসে। অর্থাৎ দেখো আমি বলেছিলাম যে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ধরনের শাসক গোষ্ঠীরা এসে দেশটাকে শাসন করেছিল। তাদের মধ্যে ছিল সেন শাসনরা এবং তারা এসেছিল দক্ষিণ ভারতের কন্টাক্ট থেকে। সেন শাসন আমলের পতনের পর এদেশে আসে মুসলিম শাসন। অর্থাৎ এই মুসলিম শাসন তখন শুরু হয়ে যায়, অর্থাৎ ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজির শাসন আমলের সময়টাকে আমরা বলবো মুসলিম শাসন। আর ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজির যখন পতন হয়ে যায় তখন তারপরে যে শাসনটা শুরু হয় সেটি হচ্ছে মোগলদের শাসন। তাহলে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন দেশ কর্তৃক কিন্তু বাংলাদেশ বিভিন্নভাবে শাসিত হয়েছে, শোষিত হয়েছে এবং ধীরে ধীরে তাদেরকে পরাজিত করে শেষ পর্যায়ে এসে ইংরেজরা এদেশে স্থায়ীভাবে বসবাস করে। আর তাদের সেই শাসন আমলটাকে আমরা বলবো ঔপনিবেশিক শাসন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আজকের এই আলোচনার বিষয়বস্তুটি থেকে পাঠ 1-এর যে বিষয়বস্তুটি ছিল ঔপনিবেশিক যুগ, এটি সম্পর্কে তোমরা একটা ধারণা লাভ করেছো। তবে আরো বিস্তারিত তোমরা জানতে পারবে যখন তোমরা তোমাদের পাঠ্যপুস্তকটি আরো বিস্তারিতভাবে পড়বে। আজকের পর্যন্ত এখানেই শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।